এআই প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের দাবিতে একটি ছবি বিভ্রান্তি তৈরি করে প্রায় সবকটা সামাজিক মাধ্যমে। এর মধ্যেই জুলাই আন্দোলনে অংশ নিয়ে অনুশোচনার ভুয়া দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আইডি কার্ডের ছবিও ভাইরাল হয়। প্রায় 10,000 মানুষ প্রতিক্রিয়া জানানোর পর দেখা যায় এই আইডি কার্ডও সম্পাদনা করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, বিএনপি নেতা পরিচয়ে রেস্টুরেন্টে বিল না দেওয়ার মিথ্যা দাবিকে ঘিরেও ছড়িয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের দাবিতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে প্রায় সবকটা সামাজিক মাধ্যমে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব কোনো আইডি কার্ডের নয়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিতে ব্যবহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটি বিশ্ববিদ্যালয়ের কোনো সময়ের আনুষ্ঠানিক লোগোর সঙ্গে মেলে না। একাধিক এআই শনাক্তকারী টুলের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওদিকে রেস্টুরেন্টে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিল না দিয়ে চলে যাওয়ার সময় এক ব্যক্তিকে মারধর করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। ঘটনাটিকে ঘিরে খুব দ্রুতই উত্তেজনা ছড়ায়, তবে যাচাই করে দেখা যায় দাবিটির কোনো সত্যতা নেই। ঘটনাটি গত মার্চ মাসে পুরান ঢাকার জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ইফতারের খেজুরের দাম নিয়ে গ্রাহক ও কর্মীদের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে ঘটে। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য পাওয়া গেছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জুলাই আন্দোলনে অংশ নিয়ে অনুশোচনা প্রকাশ করছেন। একটি ফেসবুক প্রোফাইল থেকে এমন দাবিতে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টটিকে ঘিরে প্রায় 10,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু অনুসন্ধানে দেখা যায় দাবিটি বানোয়াট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আসল আইডি কার্ডের ছবি সম্পাদনা করে ভুয়া নাম যুক্ত করা হয়েছে এবং পোস্টে ব্যবহৃত অন্যান্য ছবিও এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদনা করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলম। যুক্ত হচ্ছে তার সাথে। অধ্যাপক শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা রাখতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্য এবং গুজবের ব্যাপ্তি দেখছি, অর্থাৎ আজকের প্রতিবেদনেই আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঢাকা ইউনিভার্সিটির আইডি কার্ড নিয়ে বেশ তোলপাড় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যদি এই ধরনের আইডি কার্ড তৈরি করা যায়, তাহলে অন্যান্য মানুষের বেলায় বা সাধারণ মানুষের বেলায় তো সেটি আরও সহজ এবং আরও ব্যাপ্তি হওয়ার কথা। প্রধানমন্ত্রীর ছবি ছিল বলেই হয়তো এই বিষয়টি আসলে উঠে এসেছে, অন্যান্য বিষয়গুলো এভাবে নাও উঠে আসতে পারে। এই ধরনের অপপ্রচার বা অপতথ্যকে আসলে আপনি কতটুকু বিপজ্জনক হিসেবে দেখেন এখনকার সময়ের জন্য? ধন্যবাদ ৭১ টিভিকে, সময় একটা 3টে বিষয় নিয়ে আজকে এই আলোচনা সূত্রপাত করার জন্য। যে বিষয়টা নিয়ে আপনি এখনই উপস্থাপন করলেন, আসলে বাংলাদেশে যে ফেব্রুয়ারি নির্বাচনের পর এবং নির্বাচনের আগেও আমরা দেখেছি একটা মহল বিশেষ কিছু বিষয়গুলো নিয়ে অতিরিক্ত অপপ্রচার চালাচ্ছে, যেটাকে আমাদের জনমানসের জনজীবনে একটা অস্থিরতা সৃষ্টির জন্য একটা সুপরিকল্পিত প্রচেষ্টা হিসাবে আমি মনে করি। বিশেষ করে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান সে পড়াশোনা করেছিলেন, সেটাকে কেন্দ্র করে যে আইডিটা আমরা দেখতেছি দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়, এআই দ্বারাই এটা করা হয়েছে, সেটা এক ধরনের যে আমরা মনে করব যে এটা এক ধরনের এই বিশেষ করে যে চরিত্র হননের একটা, অর্থাৎ কিছু ব্যক্তিগত যে গোপনীয়তা গুলো থাকে সেগুলোর ব্যাপারে এক ধরনের কুৎসা রচনার জন্য এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে, যেটা যথাযথ নয়। আরো কতগুলো বিষয়ের সঙ্গে এখানে দেখা যাচ্ছে। এর আগেও ৭১ টিভি এই বিষয়গুলো নিয়ে আলোচনা সূত্রপাত করেছে। আমরা দেখি যে
সামাজিক অস্থিরতা সৃষ্টি করার জন্য এই কাজগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি বিশেষের এই, তাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাদের পারিবারিক অনেকগুলো বিষয় নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে একটা বিশেষ মহল। শামসুল আলম, আপনি ঠিকই বলেছেন। আমি এর সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই তো ছিল ঢাকা ইউনিভার্সিটির আমাদের প্রধানমন্ত্রীর যে ভুয়া আইডি কার্ড সেই প্রসঙ্গ। এছাড়াও সরকারিভাবে নানা ধরনের প্রণোদনার জন্য কৃষক কার্ড থেকে শুরু করে ঘরের নানা ধরনের সুবিধাজনক কার্ড দেওয়া হয়, এবং এই কার্ডগুলোকে ঘিরেও কিন্তু আমরা নানা ধরনের অপতথ্য দেখি। অর্থাৎ সেগুলো অনেক সময় আমরা দেখেছি এমন কিছু কার্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলন চলে এসেছে যেটি সরকার আসলে সত্যি করেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সাধারণ মানুষ মনে করছে এই ধরনের সুবিধা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। এ নিয়ে আমরা নানা ধরনের স্ক্যামও দেখেছি, মানুষের টাকা খোয়া যাওয়ার কথাও শুনেছি, রেজিস্ট্রেশনের নামে টাকা সংগ্রহ করে সেই টাকা নিয়ে গায়েব হয়ে যাওয়ারও ঘটনা আমরা দেখছি। এই ধরনের স্ক্যাম এবং একে জড়িয়ে বা একে সত্য করার জন্য যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো ছড়ায়, তাহলে তো এগুলো খুব পরিকল্পিতভাবে এগোচ্ছে। এই পরিকল্পিতভাবে গুজবের বিপক্ষে আমরা আসলে কতটুকু পরিকল্পিতভাবে সমাধান খুঁজতে পারছি? এর আগেও এই ধরনের একটা আলোচনা আমি বলেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে যাচ্ছে, যে অনতিবিলম্বে সরকারকে কিন্তু সরকারি এজেন্সিগুলোকেও সক্রিয় হওয়া দরকার। এগুলোকে যদি আমরা এখন থেকে নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে মানে প্রচন্ড ভাবে যে সামাজিক অস্থিরতার কিন্তু জন্ম দিতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যে কার্ডগুলো ছড়ানো হচ্ছে সেগুলো কিন্তু পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেগুলো কিন্তু সবই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। কিন্তু বাংলাদেশে যেভাবে এই যে এখন যে প্রযুক্তিগত যে প্রযুক্তির কিন্তু দুটো দিক আছে, এটা যদি আমরা ভালোটা নিতে পারি তো ভালো, আবার এটাকে যদি খারাপ পথে করানো হয় তাহলে কিন্তু এটা বেশ আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ হয়ে যায়। কাজেই যে সরকার ক্ষমতায় থাকে জনস্বার্থে সরকারি স্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা দূর করার জন্য হলেও এগুলো পদক্ষেপ নেওয়া দরকার, যাতে এ ধরনের যে ফেক আইডি, ফেক বিষয়গুলো নিয়ে অপপ্রচার না হয়। এবং এটার জন্য একটা শক্তিশালী একটা কমিটি করে গণমাধ্যমগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আমার বিশ্লেষণে মনে হয় যে এগুলো যদি আমরা এখন থেকে করতে পারি পর্যায়ক্রমে, আস্তে আস্তে কিন্তু এগুলোর বিস্তারটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা প্রকৃত এ ধরনের ইয়ের সঙ্গে কারা জড়িত তাদেরকে ট্রেস করে যদি শাস্তিমূলক কোনো ব্যবস্থা দিতে পারি দেশের প্রচলিত আইনে, তাহলে কিন্তু আমরা অনেকটাই এ ধরনের বিষয়গুলো থেকে উত্তরণ ঘটাতে পারবো। ডক্টর শামসুল আলম, আপনি যখন বলছেন এই ধরনের যারা অপপ্রচার ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনার প্রসঙ্গ, এখন পর্যন্ত কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে কাউকে দেখলাম না যারা আসলে অপপ্রচার বা গুজব ছড়ানোর দায়ে অথবা ফেসবুক, ইউটিউব বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানোর কাজে তারা আইনের আওতায় এসেছে। আপনি কি দেখেছেন? আমাদের দেশে প্রচলিত আইনেই কিন্তু অনেকগুলো বিষয় আছে যে যারা গুজব ছড়ায়, সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বিশেষকে নিয়ে অপপ্রচার করে, সেগুলো কিন্তু আমাদের প্রচলিত আইনেই সমাধান করা সম্ভব। কিন্তু আমরা কিন্তু এটা কার্যকর করি না। আমরা মনে করি একটা প্রচার হয়ে গেছে, এটা একটু কয়েকদিন আলোচনা হলো পরে শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, তার যে ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের দেশের বেশিরভাগ লোকই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটা আসক্ত হয়ে গেছে। তারা অনেকেই কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু আবার সত্য হিসাবে কিন্তু ধরে নেয় অনেক ক্ষেত্রে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো কিন্তু মিথ্যা হিসাবে কিন্তু আমরা দেখি। কাজেই আইনের আশ্রয়ের কথা আমি বললাম যে আইন যদি কার্যকর করা না হয় তাহলে দিনকে দিন কিন্তু এটার আরো বিস্তার ঘটতে পারে। সেক্ষেত্রে এখনো সময় আছে যে সরকার, আমাদের 3 মাস মেয়াদের সরকার, এখন এই সরকারের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অপপ্রচার চলছে। সেগুলোর থেকে দূর করার জন্যই বিশেষ করে আমরা দেখি যে সরকার প্রধান বা সরকারের যারা মূল ভূমিকায় আছে তাদের ব্যাপারে, তাদের ফ্যামিলির ব্যাপারে এইগুলো কিন্তু আরো বেশি করে ছড়ানো হচ্ছে। একটা বিশেষ মহলে আছে, এটা সরকারও জানে কারা। এই জন্য আমি আজকের এই আলোচনায় আমি উত্থাপন করব যে আমাদের গোয়েন্দা সংস্থা দ্বারা এগুলো যদি নিরপেক্ষভাবে বের করা হয়, তাহলেই তাদেরকে আইনের আওতায় এনে যদি কোনো তদন্ত কমিটির দ্বারাও আদালতে যদি সোপর্দ করা হয়, আমার মনে হয় এই বিষয়গুলো কিন্তু থেকে আমরা অনেকটাই উত্তরণ ঘটাতে পারবো।
সেক্ষেত্রে ডক্টর শামসুল আমাদের আলম, আপনি ঠিকই বলেছেন। সমাজে আসলে আরো ভালো একটি হবে। গুজব বা অপতথ্যের আসলে দুটি দিক থাকে। একটি হচ্ছে যারা গুজব ছড়াচ্ছে বা অপতথ্য ছড়াচ্ছে তাদের একটি দিক, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা সাধারণ ব্যবহারকারী, যারা আসলে মূল ভুক্তভোগী এইসব অপপ্রচারের বিষয়ে, তারা যখন ভুল একটি প্রভাব নিয়ে আসলে তারা জানতে পারেন না কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। সেই ক্ষেত্রে আমি আসলে জানতে চাই, সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে আসলে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, বড় থেকে শুরু করে ছোট বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, এবং তাদের নেতাকর্মীরা পুরো বাংলাদেশের নানা অলিগলিতে ছড়ানো আছে। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো যদি তাদের নেতাকর্মীদের মাধ্যমে বা তাদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এই ধরনের গুজব বা অপতথ্যের বিরুদ্ধে কাজ করে, তাহলে মানুষকে সচেতন করা অনেক বেশি সহজ হবে? ধন্যবাদ। রাজনৈতিক আমাদের যে সামাজিক রাজনীতির প্রেক্ষাপট, আমাদেরকে কিন্তু সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার যারা রয়েছে, আর গণমাধ্যম, আমরা দেখি যে ইলেকট্রনিক্স মিডিয়ার, সবাইকে যদি এই ব্যাপারগুলো নিয়ে একত্রিতভাবে বসে সচেতন করে তোলা হয়, সাধারণ জনগণ কিন্তু অনেক সময় এগুলো বুঝবে না। সে কারণে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অন্যান্য যে গোষ্ঠীগুলো রয়েছে, সামাজিক বা সমাজে অনেকগুলো গোষ্ঠী রয়েছে যারা কাজ করে যাচ্ছে, এনজিওরা রয়েছে, বিভিন্ন ধরনের সচেতনমূলক গ্রুপগুলো রয়েছে, তারা যদি একত্রিত বসে এই ধরনের বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালায়, তাহলে জনগণ কিন্তু এই বিষয়গুলো কোনটা ভালো দিক, কোনটা খারাপ দিক, এগুলো কিন্তু তারা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। অর্থাৎ মিথ্যার যে বিষয়গুলো আমরা দেখেছি যে ইরান বা ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধের সময় আমরা কিন্তু প্রকৃত খবরগুলো, যে এটা অনেকটাই ফেক নিউজ গুলোই কিন্তু চলে আসছে, রিয়েল নিউজ গুলো আমরা পাচ্ছিলাম না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় কিন্তু প্রকৃত তথ্যগুলো কিন্তু বের হয়ে আসে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও এখন যেভাবে যে বিভিন্ন ধরনের এই ফেক নিউজ গুলো প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক বা বিভিন্ন ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে, সেগুলোর জন্যই আমাদের একটা সামাজিক ঐক্যমত দরকার। সামাজিক আপনি বলছেন আসলে সবাইকে আসলে এই বিষয়গুলোতে দলগুলো- একসাথে কাজ করা খুবই দরকার, এবং এটা আমরাও সেই বিষয়ে একমত। কিন্তু নানা সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতাকর্মী, তারা নিজেরাই কিন্তু নিজের অজান্তেই এই ধরনের ভুল তথ্যগুলো তাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ফেলেন। যখন নেতাকর্মীদের বা এইসব ব্যক্তিবর্গেরই যদি এই ধরনের অবস্থা হয়, তাদেরই যখন সচেতনতা নিয়ে এখনো কাজ করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আপনি কি মনে করেন যে এই যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের সাংগঠনিক জায়গা থেকে এই ভুয়া তথ্য নিয়ে আরো বেশি কোনো কার্যক্রমের দরকার রয়েছে, যাতে তারা নিজেরা আরো সচেতন হয়? আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো যেভাবে গড়ে উঠেছে, যে তাদের যে নেতা কর্মী সমর্থক বিভিন্ন যে টায়ার গুলো রয়েছে, সেখানে কিন্তু রাজনৈতিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে আমাদের দেশে। অর্থাৎ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে খুব কমই কাজ করে। তাদের নেতা কর্মীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে সামাজিক রাজনৈতিক অবস্থার বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কিন্তু পর্যায়ক্রমে কোনো সময় আলোচনা, সমালোচনা বা এই বিষয়গুলো নিয়ে তারা বসে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, যে প্রধান প্রধান যে দলগুলো আমরা দেখি, ক্রিয়াশীল গোষ্ঠী ছোট বড় যারাই রয়েছে, তাদের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের যদি এই ধরনের বৈঠকগুলো হতে থাকে, তাদের প্রচারণা, তাদের বক্তব্য বিবৃতি যদি সচেতন করে তোলা হয়, সতর্ক করা যায়, তাহলে কিন্তু এটা অনেকটাই তাদেরকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারলে, যে অন্যের যে অধিকার রয়েছে, তার কি অধিকার, কর্তব্যের মধ্যে কি ভাগ রয়েছে, সেগুলোর মধ্যে সমন্বয় সাধন যদি হয়, তাহলে মনে হয় আমরা এই ব্যাপার থেকে কি উত্তরণ ঘটাতে পারবো। এই সমন্বয় করা কি সহজ? আরেকটু বলেন। ডক্টর শামসুল, আমি জানতে চাচ্ছেন, আপনি যখন বলছিলেন সমন্বয়ের বিষয়, একদম ছোট করে জানতে চাই, কি মনে করেন এই সমন্বয় করা কতটুকু সহজ? এই ব্যাপারটা হচ্ছে তাদের দলগুলোর মধ্যে নিজেদের মধ্যেই তো আলোচনার বিস্তারটা ঘটাতে হবে। তাহলেই হয়তো এই কাজটা আরো সহজ হবে। ধন্যবাদ ডক্টর শামসুল আলম, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলম। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।
চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন একত্রের সাথে।